এমন একটা ইনসিডেন্টের কথা বলবো যেটায় আমরা প্রত্যেকেই প্রচন্ডভাবে ডিস্টার্ব। এটা আপনারা ক্লোকরুম বানিয়ে রেখেছেন, আমাদের প্রবলেম। আমরা এবার গঙ্গা পেরিয়ে ফেরিতে করে যাব ওপারে। মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। এর আগের পর্বে বলেছিলাম মুর্শিদাবাদ পৌঁছানো, টোটো ভাড়া, হোটেল বুকিং এবং প্রথম দিনের সাইট সিইং এর কথা। আজকের ভিডিওতে থাকছে মুর্শিদাবাদে আমাদের দ্বিতীয় দিনের ঘোরার অভিজ্ঞতা। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। গুড মর্নিং। আজকে মুর্শিদাবাদে আমাদের লাস্ট ডে। আমরা আজ বিকেলে 13114 হাজারদুয়ারি এক্সপ্রেসে ব্যাক করছি। তার আগে আরও কয়েকটা সাইট সিইং স্পটস আমাদের এখনও দেখা বাকি আছে, সেগুলো দেখে নেব। সাইট সিইং করতে চাইলে টোটোর পাশাপাশি টাঙ্গা গাড়ির অপশানও পাবেন। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটা টাঙ্গা গাড়ি দাঁড়িয়ে আছে। টাঙ্গা গাড়ি বেসিক্যালি বলতে ঘোড়ায় টানা গাড়ি, কিন্তু এখানে যে আশেপাশে দেখতে পাচ্ছি ঘোড়াগুলোকে খুব একটা যত্ন করা হয় বলে আমার মনে হয় না। আমি রাস্তায়ও দেখলাম 2-3 বার মারতে মারতে লিটারালি নিয়ে যাচ্ছে। যত আমরা বেশি টাঙ্গা গাড়ি চড়বো তত অবলা পশুদের দিয়ে কাজ করানোর জন্য তাদের ওপর অত্যাচার আরও বাড়বে। আমি সাজেস্ট করবো আপনারা বেটার টোটোই নিন। আমরা এখন আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি, ব্রেকফাস্টের পর ডিরেক্টলি চলে যাবো সাইট সিইংয়ের জন্য। আমাদের ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট। আমরা এবার গঙ্গা পেরিয়ে ফেরিতে করে যাব ওপারে। আমাদের টোটো যাবে আমাদের সঙ্গে, তো এখানে আমরা টিকিট করে নিচ্ছি। এবার আমরা ফেরিতে উঠবো। আমাদের টোটো অলরেডি উঠে গেছে ফেরিতে। আচ্ছা, ভাড়া সম্পর্কে বলে দিই, এখানে কিন্তু পার হেড ফেরি যাওয়া আসার ভাড়া হচ্ছে 10 টাকা। এক পার যাওয়ার ভাড়া হচ্ছে 5 টাকা, আর ফিরে আসলে সেই ভাড়া হচ্ছে আরও 5 টাকা। সুতরাং যাওয়া আসা মিলিয়ে টোটাল ভাড়া 10 টাকা। আর টোটোর এক পার যাওয়ার ভাড়া হচ্ছে 30 টাকা, আর যাওয়া আসা মিলিয়ে টোটো ভাড়া হচ্ছে 50 টাকা। এই যে দুখানা নৌকা জোড়া লাগিয়ে এরকম ফেরি বানানো হয়েছে। গঙ্গা পার করে এসে গেছি আজকের দিনের প্রথম স্পট ঘোষবাগ। ওপারে লালবাগ, মাঝখানে গঙ্গা। ফেরি পার করে আমরা চলে এলাম এপারে শাহানগর। শাহানগর থেকে কিছু দূর ডিস্টেন্সে অবস্থিত ঘোষবাগ। এই ঘোষবাগেই রয়েছে নবাব সিরাজউদ্দৌলা এবং তার বংশধরদের কবর। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এটি প্রত্যেক দিন খোলা থাকে এবং সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:30। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পিতামহ নবাব আলীবর্দী খাঁ ঘোষবাগ নির্মাণ করেছিলেন। এই ঘোষবাগ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল পারিবারিক সমাধিস্থল বানানো। এখানে নবাব আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, তার স্ত্রী লুৎফুন্নিসা বেগম এবং অন্যান্য পরিবারের সদস্যদের সমাধি রয়েছে। এই হলো সিরাজউদ্দৌলার সমাধি। সিরাজউদ্দৌলার পাশাপাশি এখানে রয়েছে আলীবর্দী খাঁ এবং ওয়াইফ লুৎফুন্নিসার সমাধিও। এই আমরা সমাধিস্থল থেকে বেরোলাম, আর বেরিয়ে সামনে দেখতে পাচ্ছি একটা মসজিদ। আলীবর্দী খান দ্বারা নির্মিত এই মসজিদটি দিল্লির জামা মসজিদের আদলে বানানো। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী লুৎফুন্নিসা বেগম মির্জাফরের দলে যোগ দিতে অস্বীকার করেন এবং পরে মুর্শিদাবাদ ফিরে এসে এই ঘোষবাগেই বসবাস করা শুরু করেন। ঘোষবাগের পর এসে গেলাম জগৎবন্ধু ধাম। এখানে প্রবেশ মূল্য কিছু নেই, আবার এখানে ভক্তদের জন্য কুপনেরও ব্যবস্থা রয়েছে। 10:30-11টার দিক থেকে এখানে প্রসাদের কুপন দেওয়া হয় এবং 12:30টার দিক থেকে এখানে প্রসাদ বিতরণী হয় নতুন লাইব্রেরির সামনে। তা আপনারা যদি লাঞ্চ টাইমে এখানে আসেন, আপনারা এখানকার মহাপ্রসাদও গ্রহণ করতে পারেন। জগৎবন্ধু ধামের পর এসে গেছি কিরিটেশ্বরী মন্দির। এটি হলো সতীর 51 পীঠের একটি। বলা হয় এখানে সতীর কপাল পড়েছিল। এখানে দুখানা মন্দির রয়েছে পাশাপাশি। একটা রয়েছে এই ডান দিকটা রয়েছে একটা আদি মন্দির, আর বাঁ দিকে রয়েছে আরেকটি ছোট মন্দির। আর আশেপাশে ফুল বা ডালার অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারেন এখানে। কিরিটেশ্বরী মন্দির দর্শন করে মন্দির থেকে কিছু দূরে গ্রামের ভেতরে চলে এলাম কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে। এর আগের যে মন্দিরটা দেখালাম সেটা হচ্ছে কিরিটেশ্বরী আদি মন্দির,
কিন্তু নবাবদের শাসনকালে নবাবদের হাত থেকে মাকে বাঁচানোর জন্য এখানে একটি গুপ্ত মন্দির স্থাপন করা হয় এবং সেখানেই মা কিরিটেশ্বরীকে নিয়ে এসে রাখা হয়। কিরিটেশ্বরী মন্দির দেখে আমরা চলে এসেছি রওশনবাগ। এই রওশনবাগে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনকে সমাধিস্থ করা হয়েছে। এই সুজাউদ্দিন হলেন মুর্শিদ কুলি খাঁয়ের জামাতা। কালকে আমরা যেখানে গেছিলাম আজিমুন্নিসা বেগম বা কলিজা বেগমের সমাধিস্থলে, এই আজিমুন্নিসা বেগমেরই হাজবেন্ড হচ্ছেন সুজাউদ্দিন, যিনি আবার বাংলার দ্বিতীয় নবাবও ছিলেন। তো ছোট্ট একটা জায়গা, মোটামুটি 5-10 মিনিটে এরা ঘুরে দেখা যাবে, তারও কম হয়তো সময় লাগবে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এই রওশনবাগ কিন্তু রোজ খোলা থাকে। জিজ্ঞেস করে জানতে পারলাম যে কোনো এক্স্যাক্ট টাইমিং নেই। এবার চলুন সমাধিটা আপনাদের দেখাই। এখানে কি করতে হবে, এটা ছিল সেই পিরিয়ডের মেন গেট, এটা ঝর্ণা আর এটা স্টেজ। সুজাউদ্দিন আর জেরিজম চর্চা সুফিজম গোত্রের যে সব কালচারাল প্রোগ্রামগুলো বেশি। এই হলো সমাধিস্থল। এই সমাধিস্থলের ডায়াগোনালি রয়েছে একটা মসজিদ। আমরা রওশনবাগ থেকে বেরিয়ে গেছি। এটাই আমাদের গঙ্গার এপারে আজকের দিনের জন্য লাস্ট স্পট ছিল। তো এবার আমরা ফেরি পেরিয়ে আবার যাব গঙ্গার ওপারে লালবাগে। আবারও উঠে পড়েছি ফেরিতে, এবারে যাব গঙ্গার ওপারে। লাঞ্চ টাইম হয়ে গেছে, গঙ্গার ওপারে গিয়ে আগে লাঞ্চ করে নেব, তারপর বাকি সাইট সিইং গুলো করব। একটা লোকাল রেস্টুরেন্টে এসে গেছি, এসে নিয়ে নিয়েছি এখানকার ভেজ থালি, যার দাম হচ্ছে 80 টাকা। ভেজ থালিতে রয়েছে ভাত, একটা আলু পটলের তরকারি আর একটা পালং শাক বড়ি দিয়ে তরকারি, সঙ্গে রয়েছে 2 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ডাল, স্যালাড, চাটনি আর পাঁপড়। এছাড়াও আপনারা যদি ননভেজ কোনো অপশন চান, যেরকম চিকেন, মাছ বা ডিম, তাহলে সেটা আলাদা করে এখানে নিয়ে নিতে পারবেন। তো আগে লাঞ্চ করে নিই, তারপর আমাদের বাকি যা যা সাইট সিইং আছে সেগুলো কভার করব। লাঞ্চের পর চলে এসেছি হাজারদুয়ারি, কিন্তু হাজারদুয়ারি এসেই এক তিক্ত অভিজ্ঞতা হলো। এই হচ্ছে ক্লোক রুম হাজারদুয়ারির। এখানে আমাদের হ্যারাস করা হয়েছে রীতিমতো। আমরা নিজেদের ব্যাগ রাখতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ব্যাগটা রাখতে দেওয়া হচ্ছে না। আমরা এসে বললাম আমরা ব্যাগগুলো রাখবো, আপনি কি বললেন, উনি বললেন রাখা যাবে না ব্যাগ। আপনারা ক্লোক রুম বানিয়ে বলছেন ব্যাগ রাখা যাবে না। কোথায় লেখা আছে আমাকে দেখান, কোথায়? ক্লোক রুম মানে কি? ক্লোক রুম মানে কি? জায়গা কম এখানে, তো সেটা আমাদের প্রবলেম, সেটা আপনারা ক্লোক রুম বানিয়ে রেখেছেন আমাদের প্রবলেম। আপনারা যান না, কোথায় আছে দেখান, দেখান ইনস্ট্রাকশন। আমি তো বলছি কোথায় যাব, কোথায় অফিস, চলুন আপনি। আমরা হাজারদুয়ারিতে এসেছি, কিন্তু এমন একটা ইনসিডেন্টের কথা বলবো যেটায় আমরা প্রত্যেকেই প্রচণ্ডভাবে ডিস্টার্ব। বিকজ এখানে আমরা লাগেজ নিয়ে অবভিয়াসলি এসেছি, আজকে আমরা হোটেল থেকে চেক আউট করেছি। তো সেই লাগেজগুলো এখানে একটা ক্লোক রুম আছে, সেই ক্লোক রুমটায় বিনা পয়সায় আপনারা লাগেজ রাখতে পারবেন। তো সেই ক্লোক রুমে আমরা যখন লাগেজ রাখতে যাই, তখন আমাদের বলা হচ্ছে যে কোনো একটা লাগেজ রাখুন। আলটিমেটলি আমাদের সবার লাগেজই হেভি, বাট ওনারা বলছেন যে কোনো একটা লাগেজ রাখা যাবে, সবকটা লাগেজ রাখা যাবে না। তারপরে আমরা যখন বলি লাগেজগুলো ডিফিকাল্ট টু ক্যারি, যার জন্যই বলা, না হলে কখনো কেউ নিজেদের লাগেজ অন্য কোথাও রাখতে চায় না। একদমই তাই, যেটা এটা একদম আন্ডার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো সেখানে আমরা জানি যে কিরকম সিস্টেম্যাটিক সবকিছু হয়। তো সেখানে একটা ওরা তখন বলছে যে না আপনারা ব্যাগ নিয়ে যান মানে, এবং সেটা বলার ধরনটা, অ্যাটিটিউডটা এত বাজে। আমরা বাধ্য হয়ে বলেছিলাম, যখন বলছে যে না আপনারা একজনই রাখতে পারবেন, তখন আমরা বাধ্য হয়ে বলছিলাম মানে প্রত্যেকে আলাদা টিকিট কেটেছি, তাহলে আমরা আলাদা হিসাবেই ব্যাগ রাখতে চাই। বলছে যে আপনারা মিথ্যা কথা বলছেন, আপনারা একসঙ্গে এসেছেন। আমাদের আলটিমেটলি গোল ছিল 2টো ব্যাগ রাখা ওখানে, কিন্তু যেটা ওনারা রাখতে প্রথমেই অভদ্র ব্যবহার করেছেন, সেটা আমরা ফার্দার কমপ্লেন করেছি। আপনাদেরও জানিয়ে রাখছি, মানে এইরকম একটা জায়গায় এসে এই ধরনের ব্যবহার একদমই না। ডিরেক্টলি গিয়ে যদি এরকম ব্যবহার পান, ডিরেক্টলি গিয়ে কমপ্লেন করবেন। এখানে ফার্স্টে যিনি টিকিট কাউন্টারে আছেন উনি কমপ্লেন নিচ্ছেন, ওনার কাছে যাবে। উনি খুব হেল্পফুল করেছেন, একদমই উনি যথেষ্ট হেল্প করেছেন। আর তারপরে এখানে হাজারদুয়ারির ভেতরেও একটা অফিস আছে, সেখানে গিয়েও আপনারা কমপ্লেন করতে পারবেন। হাজারদুয়ারি প্যালেসের টিকিট প্রাইস পার হেড 25 টাকা এবং 14 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এখানে কিউআর কোড স্ক্যান করে অনলাইন টিকিট কাটলে টিকিট প্রাইস কিছু কম হয়। শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 6 দিন হাজারদুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বাইরে থেকে হাজারদুয়ারি প্যালেস এবং এখানকার বাগান দেখতে পেলেও মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে, আর মিউজিয়ামের ভেতর মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়। ইমামবাড়া নর্মালি বন্ধই থাকে, শুধুমাত্র মহরমের সময় ইমামবাড়া সবার জন্য খোলা হয়। সেই টাইমে এখানে আশেপাশে গার্ডেনেও মেলা বসে। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার লোকাল লোকেদের জন্য এই ইমামবাড়া খোলা থাকে, আর বাকি দিন এই ইমামবাড়া বন্ধ থাকে।
নর্মালি এই ইমামবাড়ায় প্রবেশ করা যায় না। হাজারদুয়ারের পর এসে গেছি কাটরা মসজিদ। কাটরা মসজিদে কোনো এন্ট্রি ফি লাগে না। 1723 থেকে 1724 সালের মধ্যে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ এই কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন। আর এই মসজিদের গর্ভগৃহেই রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। ফরাসি ভাষায় কাটরা শব্দের অর্থ হলো বাজার। এই মসজিদটি তখনকার দিনে মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, এক ব্যস্ত বাজার এলাকায় তৈরি করা হয়েছিল বলে এই মসজিদের নাম হয় কাটরা মসজিদ। আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের শেষ গন্তব্য হচ্ছে এই জাহানকোষা কামান। 1637 সালে সোনা রূপসহ মোট 8টি ধাতু দিয়ে বর্তমান বাংলাদেশের ঢাকায় এই বন্দুকটি তৈরি হয়। এটি 17 ফুট 6 ইঞ্চি লম্বা এবং এই বন্দুকটির ওজন 212 মণ। জাহানকোষা কামান এবং মুর্শিদাবাদকে বিদায় জানিয়ে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে এবং পরে ট্রেন ধরে বাড়ি। এর সঙ্গেই আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ সমাপ্ত হলো। মুর্শিদাবাদ ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সঙ্গে থাকবেন নতুন নতুন আরও অনেক ট্রাভেল ব্লগের জন্য।